তুহিন হোসেন প্রিন্স, আপনার কাছে আসি। মানে এই আলোচনাটা আমি একটু রিলেট করে বলি মূল যে আলোচনা আমরা ছিলাম, যে আমাদের ঝুঁকির জায়গা, অর্থাৎ এই যুদ্ধ পরিস্থিতির মধ্যে রাজনীতির জায়গায় সুসংহত থাকাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সংসদ 12 মার্চ বসছে এবং যেটি জনাব গোলাম মাওলা উনি বলবার চেষ্টা করছিলেন যে অনেক কিছু কিন্তু নতুন সরকারকে প্রমাণও করতে হবে অনেক বিষয়, এবং উনি বলছিলেন যে এই বিষয়গুলো আসলে যা চলছে আর কি, মানে আপনার কাছে কি মনে হয় যুদ্ধ অবস্থায় বিশেষ করে জামাতে ইসলাম বলছে বা এনসিপি বলছে যে নতুন করে আবার রাজপথে নামার হুঁশিয়ারিও দিচ্ছে, এবং এই যুদ্ধ অবস্থায় মানে ভূমিকা নিয়ে যদি বলেন বিবাদ। আমি আপনার আলোচনা দুইটা পার্টি ছোট ছোট করে বলি। প্রথমত, এত বড় একটা ঘটনা, মানে আমি বলছি যে ইসরায়েল এবং আমেরিকা মিলে ইরানের উপরে যে আক্রমণ পরিচালনা করলো এবং তাদের প্রধান নেতাকে হত্যা করলো ন্যাক্কারজনকভাবে, এবং এটা তো দুনিয়াতে এটা প্রধান ঘটনা না, এরকম তো আমেরিকা করেই যাচ্ছে। মানে এর থেকে বড় দস্যুতা আর কি হইতে পারে জানা নেই, বা শব্দটা দস্যুতার বাদে অন্য কিছুটা দিলেই হয়তো বা অ্যাপ্রোপ্রিয়েট হতো। ভেনেজুয়েলা দস্যুতার মানে যেখানে তুলে নিয়ে গেল এবং এইখানে তো হত্যা করলো এইরকমের। সুতরাং এই ধরনের ঘটনা বলি তো এটার কোনো আইন কানুন কোনো কিছুর মধ্যে নাই, তারা মানবাধিকার সেই রকমের একটা ঘটনা। তাহলে এইরকম একটা ঘটনায় আমাদের মতো একটা স্বাধীন সার্বভৌম দেশ তারা কিন্তু আমি বলবো যে নীরবও থাকতে পারে না, তাবেদারিও করতে পারে না। বরঞ্চ আমাদের সরকার প্রথম দিন যে বিবৃতিটা দিল, যে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বপ্রাপ্ত, তাতে বোঝাই গেল আমেরিকান তাবেদারি ছাড়া তাদের কোনো কথা নেই, এবং এমন ঘটনায় এর ধিক্কার জানানোর ভাষাও আমাদের যেন নেই, পরিষ্কার বক্তব্য। তাহলে বরঞ্চ পার্লামেন্টের প্রথম অধিবেশনে আজকে আমাদের মতো দেশ একটা সার্বভৌম দেশ, এবং আমাদের যেটা পররাষ্ট্র নীতি বলতে আমরা উপনিবেশবাদ, আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদের বিরুদ্ধে যে অবস্থানের কথা ঘোষণা করা হয়েছে, এমনকি ঐক্যমত্যের আলোচনায় যে ব্যাপারে সবাই একমত হচ্ছে, ঘোরতর নিন্দা করেই কিন্তু চলা দরকার। ইরান তার শাসক গোষ্ঠী জনগণ পরিবর্তন চায়, ওই শাসকদের নিয়ে কোশ্চেন আছে, সেটা অন্য আলোচনা, সেটা জনগণের উপরে ছেড়ে দিতে হবে। সুতরাং এই ধরনের একটা যদি আমাদের সরকার এখনো পর্যন্ত যথাযথ ভূমিকা না রাখে, তাইলে এই তাবেদারি ভূমিকা কিন্তু ভবিষ্যতে এই ধরনের অপশক্তি, সাম্রাজ্যবাদের শক্তি বাংলাদেশের উপরে যখন আরও বেশি আধিপত্য বিস্তার করতে চাইবে, তখন কিন্তু বন্ধু খুঁজে পাওয়া যাবে। এবং মনে রাখতে হবে, ভূ রাজনৈতিক কারণে তারা নানাভাবে বাংলাদেশে আধিপত্য বিস্তার করতেছে, এটা আমাদের জানা কথা। এইটা আমার একটা মন্তব্য এই বিষয়ে। দ্বিতীয় আর একটা বক্তব্য, এইটাও খুব জরুরিভাবে মনে রাখা দরকার। মানে খুব অজ্ঞের মতো প্রশ্ন করে যে আপনি বলছিলেন বন্ধু খুঁজে পাওয়া যাবে না, ইরান কি তার বন্ধু খুঁজে পেল? কোনটা? ইরানের যে নৈতিক অবস্থা, ইরানের তো বন্ধু না। যতটুকু সেটা হচ্ছে ইরান এই কারণেই অত পেল, সেটা হচ্ছে যে মানে আপনি যে একটা নৈতিক অবস্থান নিবেন না, সেইটা আপনি না, তবুও এত সবের পরে ধরেন কিন্তু পেয়েছে। হ্যাঁ পেয়েছে। আমি বলি যে সারা বিশ্বের ইরানকে যারাই সমালোচনা করে, আমরা আমাদের পার্টি ইরানের যে ভূমিকা 79-এর তার বিপ্লবে আমাদের ওইখানকার টুদে পার্টি, কমিউনিস্ট পার্টি আমাদের বন্ধু প্রতিম সংগঠন, তারা তাদের সমর্থন, পরে কমিউনিস্টদের মেরে ফেলছে, এবং রিসেন্টলিও তাদের যে মানে এই সরকারের বিরুদ্ধে যে সংগ্রাম পরিচালিত হয়েছে তাতে সঠিক তথ্য আসে না, 30 থেকে 43,000 মানুষ হত্যা করা হয়েছে। কিন্তু তারপরে আমরা বলছি জনগণকে ছেড়ে দিতে হবে তার, কিন্তু এই ধরনের আমেরিকার পক্ষে আমরা না, দুনিয়ার দেশে দেশে কিন্তু সেইটা হচ্ছে। আমি বলছি সেই রকম জায়গায় তো থাকতে হবে, এইটার জন্য বলছি। তার না হলে একটা বাংলাদেশ, আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ, তাহলে আমাদের অস্তিত্ব থাকে কোথায়? এবং বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন কিন্তু আমরা এই সরকারের বিবৃতির মধ্যে দেখলাম না। আরও সবচেয়ে ক্ষোভের এবং দুঃখের কথা হচ্ছে, আপনি দেখেন সরকারি দল এবং বিরোধী দল, আমি নির্বাচনকে মিন করে বলছি, এ ব্যাপারেও উনি তো যথার্থই বলেছেন, এর আগের ভূমিকা, ইসলাম উম্মার কথা তারা কিভাবে করে, এখন নতজানুটা হয়ে থাকলো কেন? হচ্ছে যে তারা মনে করছে ক্ষমতার কেন্দ্রবিন্দু হচ্ছে আমেরিকা। এইটা করে কি পার পাওয়া যাবে? জনগণের সমর্থন পাওয়া যাবে? মোটেই না। এইটা একটা ভুল জায়গা থেকে আগাচ্ছে। যেমন ধরুন ওই যে কি বলেন যে চুক্তির কথা আপনি বললেন, সেই চুক্তি যখন আমাদের পররাষ্ট্রমন্ত্রী বললেন যে বিএনপি এবং জামাতের সাথে কথা বলে করছি, এবং বিষয়টা তো এমন না 9 তারিখে যাওয়ার আগে সকালবেলায় কথা বলছে, কারণ ওনার বক্তব্য এটা অনেকদিন ধরে আলোচনা করছিল। তো দেখেন জামাত ইসলাম এবং বিএনপি ব্যাপারে পরিষ্কার করছে কেন? পরিষ্কার করা দরকার। তাহলে কি বিষয়টা দাঁড়াচ্ছে যে বাণিজ্য চুক্তির নামে যেটা একটা অসম দেশের জন্য ক্ষতিকর চুক্তি হয়েছে, এমনকি এই যে এলএনজি ওই দিক থেকে আনলে যে খরচ পড়বে, আমার কৃষি থেকে শুরু করে সব জায়গায় যে সংকট পড়বে,
তাহলে কি তারা আগামীতে যে প্রতিরক্ষা চুক্তি করতে চায়, প্রতিরক্ষা চুক্তি মানে একটা ভয়াবহ ঘটনা আরো বাংলাদেশে ঘটবে। তার মানে আপনি এখানে তাদের কোনো সামরিক বেজ না থাকলে অটোমেটিক্যালি সেই জায়গায় চলে আসবে। আমার সমরাস্ত্র কেনা সহ খালি তাদের কাছ থেকে কিনতে হবে না, আমাদের সমস্ত হিসাব নিকাশ তাদেরকে দিতে হবে, আর এইগুলো বাইরে বলা যাবে না। তার মানে একটা নতুন ধরনের সংকট, মানে আমেরিকান জালে পুরো আবদ্ধ হওয়ার কোনো কিন্তু এই বিকল্প চুক্তির একটা থাকবে না। জায়গা আমি একটু অ্যাডভান্স হয়েতে যদি জিজ্ঞেস করি, মানে এই চুক্তির একটা জায়গা আছে যে এটি রিভিউ করা এবং এক্সিট বলেছে। ক্লজও কিন্তু আছে। দেখলাম এটা আমাদের বাণিজ্য মন্ত্রী বলছে 60 দিন কিন্তু কিন্তু তার কোনো আলামত কি দেখতে পাচ্ছেন? আমি জানি না, পররাষ্ট্রমন্ত্রীর কথা অবশ্য না, তা- কোনো কথাই সেটা আসে ট্রাম্প না। নিজে বলে দিচ্ছে ডিসাইসিভ। হ্যাঁ, সুতরাং ওইটা কোনো সিদ্ধান্ত বড় হয়ে গেছে। গ্রহণযোগ্য না। আমি ওটা মনে করি যে কথাটা বলেছে সেইটা এই ধরনের চুক্তির ক্ষেত্রে সাধারণত আমরা দেখি না, এবং তারপরে তো নন ডিসক্লোজার চুক্তি তাহলে হলো কেন? সুতরাং এইটা কোনোভাবেই না, এটা হচ্ছে কি কথাটা আমি বলছি এই জন্য, সরকারি দল এবং বিরোধী দলের কথা যদি বলি, তারা কিন্তু উভয়ই ক্ষমতা রক্ষার জন্য আমেরিকার তাবেদারি ছাড়া অন্য কিছু করছে না। বাংলাদেশে হ্যাঁ ঠিকই যে যত ভয় রেস করার কথা ছিল করিনি, কিন্তু বামপন্থীরা আমরা প্রথম দিন থেকেই বলে আসছি, এবং আমরা আমাদের যে জোট আছে সেইটাকে ধরে আমরা সভা সমাবেশ বিক্ষোভ, হয়তো আমাদের কণ্ঠ অত না বড় জমায়েত করতে পারিনি, সেটা একটা ব্যর্থতাও বটে, কারণ সেটা আমরাও অনুসন্ধান করছি যে এইরকম তো হওয়া উচিত ছিল না। এবং বাংলাদেশের মানুষ আগে যে পরিমাণ হয়তো এই ঘটনায় নামতো, এইবার আমরা কিন্তু এটা দেখছি না। রোজার মাস বলে তাতে তো না যদিও নামার রনি ভাই কোনো কিন্তু কারণ নেই। বলছিলেন যে মানে বাংলাদেশের অবস্থান পক্ষে বিপক্ষে তাতে আসলে কিছু ম্যাটার করে। সেটা অন্য আলোচনা, কিন্তু কেন একটা নৈতিক মানবিক বিষয়- মানুষ একটা হিসেবে প্রতিকার নৈতিকতা তো অবস্থান থাকা ডিফারেন্ট, যেতে পারে। নৈতিক কিন্তু জায়গা আন্তর্জাতিক না কূটনীতির থাকলে ক্ষেত্রে আপনি নৈতিক জায়গা তো influence থাকতে করতে হবে। এবং দেখেন আজকে এই দুনিয়াতে মানুষ, বরঞ্চ আমি একটা এর বাইরে থার্ড আর একটা কথা আপনার কথার প্রেক্ষিতে হয়তো এখানে তুলতাম না, সময় যাবে বলে খালি পয়েন্টটা তুলে রাখি। খেয়াল করেন আজকে এই যে এই ঘটনাগুলো আমেরিকা ঘটাইতে পারছে অনেক কারণের মধ্যে একটা কারণ, সাম্রাজ্যবাদীরা করবে টরবে সেটা অন্য আলোচনা, কিন্তু আজকে এই পুঁজিবাদী এক বিশ্বর অবস্থান কারণে এটা পারছে। আগে ছিল আপনারা পছন্দ অনেকে করুক না করুক, একটা সাম্রাজ্যবাদী বিশ্ব, সমাজতান্ত্রিক বিশ্ব ছিল, আজকে তার কিন্তু হাড়ে হাড়ে অনেকে অনুভব করছে। তার বাইরে ভারত বাংলাদেশ সহ একটা বিরাট ছিল একটা হচ্ছে জোট নিরপেক্ষ আন্দোলন। তাহলে জোট নিরপেক্ষ আন্দোলন, তারা তাদের নিজস্ব জাতীয় মুক্তি আন্দোলন, নিজস্ব অধিকার রক্ষায় সচেতন থাকতো, দেশগুলোর কিন্তু ঐক্যবদ্ধতা থাকতো। এবং সাধারণত তাদের এইসব আন্দোলনে সমাজতান্ত্রিক বিশ্বের সমর্থন ছিল, যার জন্য অনেক সময় এই ধরনের যে আমেরিকার মতো দেশগুলো পুঁজিবাদী তারা যে বিশ্বের নামে এখন যেটা করছে, যে দুইটা থাকতে এত সাহস পেত না। তার মানে আজকে আপনি এই ঘটনাগুলো যদি আপনি চলতে দিতে থাকেন, আপনি কি মনে করেন দুনিয়া এইভাবে চলবে? নো, দুনিয়া একটা নতুন বিশ্ব ব্যবস্থার দিকে কিন্তু আসতেই হবে। ওই যে সহজ করে বলি যে ডলারের বিপরীতে, অর্থের বিপরীতে যদি আপনি অন্য অর্থ ব্যবস্থা গড়ে না তুলতে পারেন তাহলে হবে না। তা সেই বিশ্ব ব্যবস্থায় যে ইরান সহ অন্যদের চুক্তির মধ্যে কিন্তু এই জায়গাগুলো আছে, আমাদের এই অঞ্চলে মিলে ব্রিক্স-ট্রিক্সের ঘটনা জানি। তা আমি বলছি যে যখন এই ধরনের অন্যায় অবিচার এবং এই ধরনের দস্যুত্ববৃত্তি চলতে থাকে এবং সেই দেশের কংগ্রেস এটা অনুমোদন দেয়, তখন তো আপনি সমস্ত ছোট দেশ হইলেও নতুন একটা বিশ্ব ব্যবস্থা গড়ে তোলার দিকে যদি অগ্রসর না হন, তাহলে ভবিষ্যতে আপনি তো তাদের দাবিদারি মেনেই চলবেন। আপনি একটা নতুন মানে একটা উপনিবেশিক রাষ্ট্র হিসেবে আপনার ভূমিকা থাকবে, যেটা আমাদের কাছে কখনো গ্রহণযোগ্য হতে পারে না।